নির্বাচন নিয়ে জনমনে সংশয় থাকলে সংকট তৈরি হতে পারে, শঙ্কা তারেক রহমানের। অপকৌশল ও অপশক্তির সম্পর্কে সতর্ক থাকার আহ্বান। সংস্কার নির্বাচন গণভোট ইস্যুতে বিএনপিকে আলোচনার প্রস্তাব জামাতের। তৃতীয়বারের মতো দলের আমির হলেন ডক্টর শফিকুর। শাপলাকলি মেনে নিয়েছে এনসিপি। নির্বাচনে ধানের শীষের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা। এ মাসেই জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান। গেল আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে দাম বেড়েছে 25%। পর্যালোচনা কমিটির তথ্য। দুদকের মাধ্যমে ব্যবস্থার আশ্বাস উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্বাচন যথাসময়ে হবে কিনা তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনমনে প্রশ্ন উঠছে ঠিক সময় নির্বাচন হবে কিনা। কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। অভিযোগ করেন, নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে দেশের সংঘাত, অপপ্রচার ও অপকৌশল চলছে। গোলাম ময়নুল হাসানের রিপোর্টে বিস্তারিত। বিএনপির সদস্যপদ নবায়ন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন উপলক্ষে রাজধানীর হোটেলে অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনমনে জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ, এমন তো হবার কথা ছিল না। নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে। প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। এর পরিণতি সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। তারেক রহমান আরো বলেন, বিএনপি বিভিন্ন সময় দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে। এখনো দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র দৃশ্যমান। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে। তবে বিএনপি প্রতি দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা প্রিয় জনগণের আকুণ্ঠ সমর্থনের কারণে ষড়যন্ত্রকারীরা অধিকাংশ সময় প্রত্যাখ্যাত হয়েছে। এবং বাস্তবতা হচ্ছে, গণতান্ত্রিক জনগণের কাছে বিএনপি একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান। নির্বাচন সামনে রেখে বিএনপি প্রার্থী চূড়ান্ত করবে। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা, দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে। অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপি সংস্কারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে এমন অপপ্রচার চালানো হচ্ছে। সেই সংস্কারের শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত দিয়েই। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭১ পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুর্নীতি ও দুঃশাসনের কারণে দেশে লক্ষাধিক মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিল। ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অংশ নেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 10 দিনের কর্মসূচি
কর্মসূচি নিয়েছে বিএনপি। এর মধ্যে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা, বর্ণাঢ্য নানান কর্মসূচি। বিএনপি মহাসচিব আরও বলেন, জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণের পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। দেশের আর্থসামাজিক উন্নয়নে তার নেওয়া উদ্যোগ বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিশীলতা এনে দিয়েছিল। বাংলাদেশের মানুষকে আত্মনির্ভরশীল করতে নানা উদ্যোগ নেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান মির্জা ফখরুল। আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে 5 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত আমি আপনাদেরকে শোনাচ্ছি। 7 নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল 6টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। 2 নম্বরে দিবসটি উপলক্ষে 7 নভেম্বর সকাল 10টায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন ও ফাতিহা পাঠ করবেন। এই দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে 7 নভেম্বর 2025 এটা মহানগরের উদ্যোগে, ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা 3টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে। ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে। বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঐকমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করেছে, এই প্রতিবাদ যেভাবে করার দরকার তা করছেন না বলেও জানান তিনি। রবিবার সকালে ড্যাবের নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সরকারকে হুঁশিয়ারি দেন গয়েশ্বর। বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদে স্বাক্ষরের পর যে সকল পরিবর্তন এনেছে তা নিয়ে সরকার নীরব রয়েছে। বিএনপির এই নেতা আশাবাদী অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবে। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বলেই বিভিন্ন মহল থেকে মিথ্যা বিতর্কের জন্ম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়। জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, ধোঁকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও করছে। আমরা যথেষ্ট সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি না। সংস্কার, নির্বাচন ও গণভোট ইস্যুতে চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপির আলোচনার প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে রাজধানীর মগবাজারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের নায়েবে আমির। রাজনৈতিক সংকট মোকাবেলায় বিএনপিকে আলোচনায় বসারও আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি জামাত সমঝোতায় থাকলে বাকি দলগুলো ঐক্যমত্যে পৌঁছবে। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 28 অক্টোবর নিয়ে একটি সেমিনারে তিনি বলেন, রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করলে ডক্টর ইউনূস হিরো থেকে জিরো হয়ে যাবেন। এ সময় সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের কঠোর সমালোচনা করেন জামাতের এই নেতা। আমরা 300 আসনে নমিনি দিছি, কাজ করতেছি, তারপরে বলে জামাত ইসলাম ফেব্রুয়ারি নির্বাচন চায়। ওনারা তো এখন নমিনেশন একজনেরও ঠিক করতে পারেন নাই, কিন্তু বলে যে ওনারাই ফেব্রুয়ারিতে নির্বাচনের চ্যাম্পিয়ন। বিএনপি যতই উস্কানি দেয়, জামাত ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। জামায়াতে ইসলামের আমির হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান। 2028 সাল পর্যন্ত দলটির নেতৃত্ব দেবেন তিনি। দলটির পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 2026 থেকে 28 সময়কালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে আমির নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান।
9 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে রোকনদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এর আগে 2020-22 এবং 2023-25 মেয়াদেও জামাতের আমির নির্বাচিত হন শফিকুর রহমান। তিনি টানা তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত হলেন। আগামী জাতীয় নির্বাচনে প্রতীক হিসেবে শাপলা কলি মেনে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানান, নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতেই এই সিদ্ধান্ত তাদের। এ সময় ধানের শীষের সাথে এনসিপির শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন। দেশে এখনো ভোটার সংখ্যা 12,76,12,384 জন বলেও জানান তিনি। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। দল নিবন্ধন, প্রতীক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে রবিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক সাংবাদিকদের জানান, শাপলাকলি প্রতীকে সাড়া পাচ্ছে এনসিপি। তাই শুধু প্রতীক নিয়ে পড়ে না থেকে কলিকে প্রতীক হিসেবে নিতে সম্মতি জানিয়েছেন তারা। আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি, কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আমরা ইনশাল্লাহ শাপলাকলি নিচ্ছি পুরো বাংলাদেশের। আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেখানে 300 আসনে প্রার্থী হতে চান, আপনারা প্রার্থীতা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন, আমাদের অফিসে আসুন, প্রার্থীতা জমা দিন। আমরা 300 আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। জোটের বিষয়ে জানতে চাইলে নাসির উদ্দিন পাটোয়ারি জানান, 300 আসনেই তারা নির্বাচন করবেন। তবে বিএনপি জামায়াতের সাথে শর্ত সাপেক্ষে জোটের বিষয়টিও তারা বিবেচনা করছেন। প্রথম আমাদের নৈতিকতার জায়গার ভিত্তি থেকে যদি কেউ সংস্কারের বিরোধী হয়, সংস্কারে যদি তারা আসে সেখানে আমরা ভেবে দেখতে পারবো। এটা হলো একটি বিষয়। আর বাংলাদেশে তো ধর্মীয় ফেসিবাদ কায়েম হয়েছে। সোশ্যাল ওয়েতে আপনারা মসজিদগুলো দখল করা চলছে এবং জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফেসিবাদ, এই ফেসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না। আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস, এটারও সঙ্গী হতে পারবো না। ফলত আমরা চাই দুইটি দলে আগামীর পার্লামেন্টে আমরা সংসদ করি, সবাই থাকি, সেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো না থাকুক, ধর্মীয় ফেসিবাদও না থাকুক। একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। সেই প্রসেস বা জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, 31 অক্টোবর পর্যন্ত হালনাগাদ তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা 12,76,12,384 জন। গত 2 মাসে ভোটার সংখ্যা বেড়েছে 13,04,880 জন। ভোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 18 নভেম্বর। আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরও কিছু পরিবর্তন আসবে, সামান্য কিছু পরিবর্তন আসবে, কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি, আপত্তি, সংশোধন, বিয়োজন, এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা এটা ফাইনাল অবস্থানে আসতে পারবো। প্রবাসীদের ভোটার করতে বিশ্বের 11টি দূতাবাসে 21টি স্টেশনে নিবন্ধন প্রক্রিয়া চলছে বলেও জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নভেম্বরের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হলে গণভোট আগে কিংবা পরে এটা কোনো মেজর ইস্যু নয়। জুলাই সনদের বিপক্ষে একটা জনমত তৈরির চেষ্টা করছে বিএনপি, এমন অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপি মৌলিক সংস্কারের ভেটো দিচ্ছে, যা সাধারণ মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না। সংস্কারের বিপক্ষে কেউ অবস্থান নিলে রাজনীতির মাঠ থেকে হারিয়ে যেতে হবে বলেও হুঁশিয়ারি করে দেন তিনি। নির্বাচন যত এগিয়ে আসবে ততই অনৈক্য তৈরি হবে, তবে আওয়ামী ফ্যাসিবাদ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান নাহিদ। নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখছে না বলে অভিযোগ করেন তিনি। কি সংস্কার হবে, কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কিভাবে হবে, ডক্টর ইউনূস সেটা আদেশ জারি করবে কিনা, এগুলো হলো প্রধান ইস্যু, প্রধান তর্কের জায়গা। এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি, ইলেকশনের আগেও করতে পারি, সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা, অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি।
গেল আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে বেড়েছে 25% দাম। ভর্তুকি না থাকলে সেটি হয়তো 40% হতো, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন বৃদ্ধি 2010 সালের পর্যালোচনায় গঠিত কমিটি। এই অনিয়মে ব্যবসায়ী, আমলা ও রাজনীতিকরা জড়িত বলে জানিয়েছে কমিটি। এ সময় জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান বলেন, আইনি বাধ্যবাধকতায় এখনও কোনো চুক্তি বাতিল করা যাচ্ছে না, তবে দুদকের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। গণ আন্দোলনে পতন হওয়া শেখ হাসিনা সরকারের সময়ে বিদ্যুতের উৎপাদন বাড়াতে কুইক রেন্টাল কেন্দ্রের যাত্রা শুরু বাংলাদেশে। এছাড়া ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনেও একাধিক চুক্তি হয়। অপরাধের দায় মুক্তি নিশ্চিত করতে এসব চুক্তি করা হয় বিদ্যুৎ জ্বালানির বিশেষ সরবরাহ বিধানের আওতায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বিশেষ বিধানটি স্থগিত করে এর অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে জাতীয় কমিটি গঠন করে। সে সময় নানা চুক্তি ও কার্যক্রম পর্যালোচনা করে 1 বছর পর রবিবার মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেয় কমিটি। পরে কমিটির সদস্যরা জানান, বিদ্যুৎ উৎপাদনের নামে লুটপাট হয়েছে, মিলেছে বেসরকারি খাতে বিদ্যুৎ কেনায় অযথা অর্থ ব্যয়ের প্রমাণ। অনিয়ম ও আর্থিক লুটপাটের হিসাব মেলানো সম্ভব নয় বলেও জানান তারা। আমরা কি পেলাম? আমরা পেলাম ম্যাসিভ করাপশন, collusion, fraud, irregularities and illegalities in the process of execution of power purchase agreements with independent power producers. ইতিমধ্যে আমাদের দেশে পাওয়ারের দাম, বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগীদের চাইতে 25% বেশি হয়ে গেছে এই দুর্নীতির কারণে, এবং এই সাবসিডিগুলো সরাই ফেললে এটা হয়তো 40% বেশি হয়ে যাবে। আমাদের হিসাব অনুযায়ী বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান প্রতিযোগিতায় টিকতে পারবে না এই বিদ্যুতের দামে, অর্থাৎ আমাদেরকে এটাকে শুধরাতেই হবে। পেমেন্ট এবং ইকোনমিক গ্রোথ এর সাথে ইলেকট্রিসিটি জেনারেশনের যে হিসাবটা, এইটা আইনস্টাইনও মিলাতে পারবে না। এই আইপিপি, ব্যুরোক্রেসি, সব পলিটিক্যাল উচ্চ পদে যারা ছিলেন সব মিলেই একটা পলিউশনের মাধ্যমে এই যে হিসাবের গরমিলটা সেটা ঘটেছে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইনি বাধ্যবাধকতায় চাইলেই চুক্তি বাতিল করে সরকারকে চাপে ফেলা যাবে না, তবে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চুক্তি অনুযায়ী বাতিল করার কোনো কারণ আছে, তাহলে আমরা এটা করতে দ্বিধা করব না। আমরা এমন কিছু করতে চাই না যেটা সরকারকে আরও একটা বড় দায়, অলরেডি আমরা একটা বড় দায় হয়েছে এইসব অনিয়মিত কন্ট্রাক্টগুলো করার ফলে, কিন্তু এখন এগুলোকে বাতিল করতে যেয়ে আমরা সরকারকে আরও একটা বড় দায়ের মধ্যে ফেলতে চাই না। আমাদের বিভাগীয়ভাবে এগুলোর মানে শাস্তি দেওয়ার ক্ষমতা খুবই সীমিত, কারণ হচ্ছে কি অনেকে তো এখান থেকে রিটায়ার করে গেছেন, অনেকে চাকরিতে নাই, আপনি কি করবেন একটা রিটায়ার্ড লোককে, তো কি করবেন? তো ওই জন্যই আমরা এটা ওই অ্যান্টি কারাপশন কমিশনের সাথে আমরা পূর্ণ সহযোগিতা করব। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদ্যুৎ খাতের বিভিন্ন চুক্তি ও বিধান এখনো পর্যালোচনা করা হচ্ছে। মধ্য জানুয়ারিতে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারবে কমিটি। প্রভাবিত করবে এইরকম। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই হযবরল অবস্থায় রয়েছে। এটাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনা না গেলে পুরো ব্যবস্থাটা অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে। তিনি বলেন, পানি বিরাট সম্পদ, তাই কাজটা করতে হবে পরিবেশের কোনো ধরনের ক্ষতি না করে, নদীর ওপর কোনো আঘাত না করে পানিকে শান্ত রাখতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অফ বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এই মন্তব্য করেন। প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে সড়ক ও জনপথ বিভাগ একটি প্রাথমিক কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে তৈরি করছে। প্রধান উপদেষ্টা পুরো পরিকল্পনা অর্থনৈতিক সমৃদ্ধিকে মাথায় রেখে করার নির্দেশনাও দেন। বলেন, অভ্যন্তরীণ পরিকল্পনার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার উপরও গুরুত্ব দিতে হবে। আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, তাবলিগ জামাতের 2 গ্রুপ নিয়ে আসন্ন ইজতেমা উপলক্ষে আলোচনা হয়েছে। সরকারি সিদ্ধান্ত
নিয়েছে ইজতেমা নির্বাচনের পরে হবে। তাবলিগ জামায়াতের দুপক্ষই এতে সম্মতি জানিয়েছে। তিনি আরো বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে হাইকমান্ডের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এনসিপির জুলাই সনদে সই না করা নিয়েও এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, আলোচনা অব্যাহত রয়েছে। যেহেতু সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে, তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পরে ইজতেমা অনুষ্ঠিত হবে। মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয়, তাহলে রমজানে তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির আমলে শেয়ার বাজার সহ অর্থনীতির কোথাও কোনো বিপর্যয় হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসার পরিবেশ নিশ্চিত করবে। রবিবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, অনির্বাচিত সরকারের কাছে বেশি কিছু আশা করা যায় না। বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসার সর্বোচ্চ বিকেন্দ্রীকরণের উপর জোর দেওয়া হবে। ব্যবসা বাণিজ্য হবে রিয়েল টাইমে, যেখানে অনলাইনে হবে বেশিরভাগ দালিলিক কাজ। ব্যাংক খাত, আর্থিক খাতের মন্দা অবস্থা কোনোভাবেই এলডিসি গ্র্যাজুয়েশন করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন আমির খসরু। এ সময় বিটিএমই সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, যে সরকারের সাথে বহুবার মিটিং চেয়ে ব্যবসায়ীরা সময় পায় না, সেই সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে চলে যাওয়া। যখনই বিএনপি ক্ষমতায় ছিল, ট্রেন্ডটা কিন্তু সবসময় আপওয়ার্ড ছিল। বিনিয়োগের ট্রেন্ড বলেন, এক্সপোর্টের বলেন, এবং ফাইন্যান্সিয়াল সেক্টর বলেন, স্টক মার্কেট বলেন, কোথাও কোনো বিপর্যয় হয় নাই। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি সবসময় একটা ভালো লেভেলে ছিল। যেই দেশে প্রাইভেট সেক্টর কমফোর্ট জোন পাবে না, সেখানে আপনি সারা দুনিয়ার যত বক্তৃতা দেবেন আর পিস বিল হিসেবে যত রেগুলেশন করেন, এটা কোনো লাভে আসবে না। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। হানিফ ছাড়াও মামলার অন্য 3 জন আসামি হল কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার 4 জন আসামি বর্তমানে পলাতক রয়েছে। এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে 25 নভেম্বর। একই আদালতে জুলাই হত্যাযজ্ঞের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে। এর মাধ্যমে তার বিরুদ্ধেও বিচার শুরু হলো। খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় ওয়ার্ড বিএনপির নেতার কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় 1 জন নিহত ও 1 জন আহত হয়েছে। খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান জানিয়েছেন, রবিবার রাতে জকিপুল ইউপির সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখ কুয়েটের আইটি গেটের সামনে তার নিজ অফিসে অবস্থান করছিলেন। রাত 9টার দিকে কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে সেখানে পরপর 2টি ককটেল নিক্ষেপ করে। এরপর মামুন মেম্বারকে লক্ষ্য করে গুলি চালায় তারা। এদিকে ইমদাদুল হক ও মামুন শেখ গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুলকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ মামুন শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত ইমদাদুল ইউসুফ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। নির্বাচন নিয়ে জনমনের সংশয় থাকলে সংকট তৈরি হতে পারে, শঙ্কা তারেক রহমানের। অপকৌশল ও অপশক্তি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান। সংস্কার নির্বাচন গণভোট ইস্যুতে বিএনপিকে আলোচনার প্রস্তাব জামাতের। তৃতীয়বারের মতো দলের আমির হলেন ডক্টর শফিকুর। শাপলাকলি মেনে নিয়েছে এনসিপি। নির্বাচনে ধানের শীষের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা। এ মাসেই জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান। গেল আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে দাম বেড়েছে 25%। পর্যালোচনা কমিটির তথ্য। দুদকের মাধ্যমে ব্যবস্থার আশ্বাস উপদেষ্টাদের।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।